এখন আমেরিকায় ছাত্রদের আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলন এটাকে ক্যাম্পাস আন্দোলন বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে ভিত্তি করে বিকশিত এই আন্দোলন আমেরিকায় নতুন প্রজন্মের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছে বড় অর্থে। আমেরিকায় ইহুদি প্রভাব আরও মোটা দাগে যদি বলি তাহলে সেটা হলো জায়নবাদের প্রভাব অত্যন্ত তীব্র এবং অপ্রতিহত। 2018 সালে আমেরিকা, ব্রিটেন ইত্যাদিতে জায়নবাদের প্রভাবকে তুলে ধরার জন্য আল জাজিরা টেলিভিশন একটা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল। 4 পর্বের একটা প্রতিবেদন প্রকাশ করা হয় ব্রিটেনকে নিয়ে, ব্রিটেনে জায়নবাদীদের প্রভাব ব্যাখ্যা করার জন্য। এবং ওই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের অত্যন্ত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার সিনে গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছিল। এর নাম ছিল দ্য ইসরায়েলি লবি। নির্মাণ করেছিলেন আল জাজিরার অনুসন্ধানী রিপোর্ট বিভাগের সাংবাদিক ক্লেটন সুইসার, তার নাম ছিল। ব্রিটেনকে নিয়ে তাদের 4 পর্বের প্রতিবেদন প্রকাশিত হলো। সেখানে দেখে গেল যে ব্রিটেনের ফরেন অফিস মিনিস্টার স্যার অ্যালান ডানকান, তিনি তখন পররাষ্ট্র দপ্তরে বরিস জনসনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি। ইসরায়েল পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করছে এবং অব্যাহতভাবে তার কলোনি বিস্তার করছে, এগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আল জাজিরার ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে যে ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা এবং ব্রিটেনের এক সরকারি কর্মকর্তা তারা গোপনে বৈঠক করছেন এবং ষড়যন্ত্র করছেন কিভাবে ডানকানকে তার মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া যায়। ইসরায়েলি দূতাবাসের একজন কর্মকর্তা একজন ব্রিটিশ সরকারি কর্মকর্তার সাথে কথা বলছেন গোপনে যে ব্রিটেনের মতো প্রভাবশালী রাষ্ট্রের একজন মন্ত্রীকে কিভাবে তার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া যায়। এবং তাদের আলাপচারিতাটা রেকর্ড করেছে আল জাজিরার সাংবাদিক এবং ডকুমেন্টারিতে সেটা উপস্থাপন করা হয়েছে। এবং এই আলাপচারিতে দেখা যাচ্ছে ইসরায়েলি দূতাবাসের পলিটিক্যাল অফিসার, যার নাম ছিল শাই ম্যাটস, তিনি বলছেন যে ডানকানকে প্রয়োজনে সরিয়ে দেওয়া হবে। মানে ডানকানের মন্ত্রণালয়, তিনি একটা মন্ত্রণালয় পরিচালনা করেন, তাকে তার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে। ব্রিটেনের গভর্নমেন্টের একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলছেন ইসরায়েলি দূতাবাসের একজন কর্মকর্তা। এখন যখন এই রিপোর্ট প্রকাশিত হলো তখন ব্রিটেনে যে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন যার নাম ছিল মার্ক রেগেভ, তিনি ক্ষমা করলেন এবং শাইমেটস পদত্যাগ করলেন, এগুলো হলো। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসে, যে বাস্তবতাটা আসে, সেটা হলো যে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তারা ক্ষমতা রাখেন ব্রিটেনের মতো একটা রাষ্ট্রের একজন মন্ত্রীকে কি করে দিতে, তার পদ থেকে সরিয়ে দিতে। এই ক্ষমতাটা তারা পায় কোথায়, এই ক্ষমতাটা আসে কোত্থেকে?
ব্রিটেন যেখানে একটা পরাশক্তি এবং সে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের উপর নাক গলায় প্রতিনিয়ত, সারা দুনিয়ার সকল মহাদেশে অন্যান্য রাষ্ট্রগুলোর উপর আমেরিকার সাথে যুক্ত হয়ে সে নাক গলায়, কিন্তু তার উপর নাক গলাচ্ছে ইসরায়েল, তার উপর নাক গলাচ্ছে ইসরায়েল। মজার ব্যাপার হলো, আল জাজিরার ওই প্রতিবেদন প্রকাশিত হবার পরে চারদিকে শোরগোল শুরু হয়ে গেল। ইহুদিবাদী সংগঠনগুলো বলতে শুরু করলো, কত খারাপ কথা, এটা অ্যান্টিসেমিটিক একটা রিপোর্ট, ইসরায়েলের অপরাধ এটাকে প্রকাশ করেছে, ইসরায়েলের অপরাধকে প্রকাশ করেছে, বলতেছে না এটা অ্যান্টিসেমিটিক একটা রিপোর্ট হয়েছে। এবং ব্রিটেনের মিডিয়া রেগুলেটর অফকমে অনেক অনেক অভিযোগ জমা হতে থাকলো আল জাজিরার বিরুদ্ধে, যদিও অফকম এই অভিযোগগুলো গ্রহণ করে নাই। ব্রিটেনের এই কথাটি বলেছি আমেরিকায় প্রবেশ করার জন্য। ব্রিটেনের উপর ইসরায়েলের ছড়ি ঘোরানোর এই প্রতিবেদন আল জাজিরা প্রকাশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আমেরিকার উপর ছড়ি ঘোরানোর প্রতিবেদন আল জাজিরা প্রকাশ করতেই পারে নাই, প্রকাশ করতে দেওয়া হয় নাই। রিপোর্ট প্রকাশিত হয়েছে 18-তে। আল জাজিরার সাংবাদিকরা অনেক আগ থেকেই 15 থেকে 16 থেকেই একটা প্রতিবেদন করার জন্য কাজ করে যাচ্ছিলেন, 14 থেকে কাজ করে যাচ্ছিলেন। এক ধরনের সাংবাদিক হলো যাদেরকে বলা হয় আন্ডার কভার সাংবাদিক, মানে ছদ্মবেশী রিপোর্টার। 2016 সালে আল জাজিরার একজন আন্ডার কভার রিপোর্টার, তিনি ইসরায়েলি একটা সংগঠনের সদস্য হিসেবে তাদের সাথে যুক্ত হয়ে গেলেন। তো আল জাজিরার ওই আন্ডার কভার রিপোর্টার কি করলেন, তিনি গোপনে তাদের কার্যক্রমগুলো কি করতে থাকলেন, রেকর্ড করতে থাকলেন। এটা যে রেকর্ড হচ্ছে এটা তারা টের পেয়ে গেল, কিন্তু ততক্ষণে আল জাজিরা আমেরিকায় ইসরায়েলি গোপন তৎপরতা, ইসরায়েলি লবির তৎপরতা এবং তারা যে আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এই বিষয়ে অত্যন্ত সমৃদ্ধ একটা ডকুমেন্টারি বানিয়ে ফেলেছে। ততক্ষণে ব্রিটেনেরটা প্রকাশিত হবার পরে আমেরিকারটা প্রকাশিত হবার কথা ছিল। ব্রিটেনেরটা প্রকাশিত হলো 4 পর্বে, তারপরে আমেরিকারটা প্রকাশিত হবার কথা ছিল। এবং এরপরে যে আমেরিকার উপর ইসরায়েলিদের গোপন তৎপরতা, আমেরিকার রাজনীতির উপর ইসরায়েলিদের নিয়ন্ত্রণ, ইহুদিবাদীদের নিয়ন্ত্রণ, জায়নবাদীদের নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে রিপোর্ট আসতে যাচ্ছে, এটা তারা যখন জেনে গেল, তখন কাতারের উপর তারা প্রেশার ক্রিয়েট করলো। কাতারের উপর আমেরিকা থেকে প্রেশার ক্রিয়েট করা হলো এবং ওই প্রতিবেদন প্রকাশ হওয়াটা আটকে দেওয়া হলো, এটা আর প্রকাশিত হলো না। ইসরায়েলের একটা পত্রিকা হারেজ, তার দাবি হলো যে আটকে দিয়েছিল কাতারের শাসকরা, কাতারের সরকার আল জাজিরার ওই প্রতিবেদন প্রকাশকে আটকে দিয়েছিল। কিন্তু কেন আটকে দিল বিষয়টা ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইহুদি সংগঠন জায়নিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা এর প্রেসিডেন্ট মরটন ক্লেইন। তিনি বলছিলেন যে কাতার সরকার আল জাজিরার এই প্রতিবেদন আটকে দিয়েছিল ইসরায়েল পন্থী গোষ্ঠীগুলোর চাপে। কিন্তু কেন কেন কাতার সরকার তাদের চাপে এটা আটকে দিল? কাতার তখন তার প্রতিবেশীদের পক্ষ থেকে গুরুতর ধরনের হুমকির মোকাবেলা করছিল। আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, মিশর ইত্যাদি রাষ্ট্র কাতারকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছিল এবং তাদের তরফ থেকে কাতার
এক ধরনের অস্তিত্ব সংকট অনুভব করছিল। সংকট মোকাবেলার জন্য কাতার আমেরিকাকে পাশে চাচ্ছিল, যেভাবেই হোক আমেরিকা যেন তাদের পাশে থাকে। আমেরিকাকে পাশে পাওয়ার জন্য ইহুদি লবিগুলোকে পাশে আনার চেষ্টা করছিল। সবগুলো লবি না, কোনো লবিকে পাশে আনার চেষ্টা করছিল। আমেরিকাকে পাশে পেতে হলে কি করতে হবে? ইহুদি লবিকে পাশে পেতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক, কারণ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে ইহুদি লবিগুলোর ভূমিকা অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ। ফলে ইহুদি লবিগুলো চাপ দিল কাতারকে যে আমেরিকার উপর আমরা যে ছড়ি ঘুরাই, অর্থাৎ আমেরিকার আভ্যন্তরীণ পলিসি এবং পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত সমূহকে আমরা যে প্রভাবিত করি, নিয়ন্ত্রণ করি, এই জিনিসটা প্রকাশ করা যাবে না। কাতার বাধ্য হলো। এর থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকা কত গভীরভাবে, কত প্রচণ্ডভাবে ইহুদি লবি এবং ইহুদিবাদী শক্তির দ্বারা প্রভাবিত এবং বলতে গেলে পরিচালিত। আমেরিকায় যে ইসরায়েলপন্থী সবচেয়ে বড় লবিং গ্রুপ রয়েছে, এটার নাম হলো খ্রিস্টান ইউনাইটেড ফর ইসরায়েল। এখানে ইহুদিদের চেয়ে খ্রিস্টানদের সংখ্যা বেশি। এর সদস্য সংখ্যা 7 মিলিয়নের বেশি, 70 লক্ষের চেয়ে এর সদস্য সংখ্যা বেশি, এবং প্রত্যেকে অত্যন্ত প্রভাবশালী। অর্থাৎ আমেরিকার প্রভাবশালী 70 লক্ষের চেয়ে অধিক মানুষ প্রত্যক্ষভাবে ইসরায়েলি লবিং গ্রুপের সাথে জড়িত, যুক্ত, খ্রিস্টান ইউনাইটেড ফর ইসরায়েলের সাথে যুক্ত। এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এই লবির একটি শক্তিশালী নেতৃস্থানীয় সংস্থা, এবং এইসব কমিটি কত প্রভাবশালী। একজন রাষ্ট্রপতিও এই ধরনের সংস্থাগুলোর বিরুদ্ধে ভূমিকা নিতে পারেন না, ভূমিকা নেওয়া সম্ভব না। কিন্তু মোটা দাগে আমেরিকা কেন ইহুদি লবি থেকে ইসরায়েলি স্বার্থ চরিতার্থ করার অবস্থান থেকে, অর্থাৎ ইসরায়েলের পৃষ্ঠপোষকতা থেকে আমেরিকা কেন বের হতে পারছে না? এর জন্য কেবল ইহুদি লবিগুলোকে আমরা এককভাবে দায়ী করতে পারি না। এখানে অনেকগুলো দিক রয়েছে। প্রথম এবং প্রধান একটা দিক যদি আমরা বলি, তাহলে সেটা হলো আমেরিকায় 75 লাখের চেয়ে বেশি ইহুদির বসবাস, 75 লাখের চেয়ে বেশি। ইসরায়েলে 70 লাখ, আমেরিকায় 75 লাখ, অর্থাৎ আমেরিকার মোট জনগোষ্ঠীর 2% হচ্ছে ইহুদি, 2%। এই সংখ্যাটা এক বিচারে খুব বড় কিছু না, এই সংখ্যাটা খুব বড় কিছু না, কিন্তু প্রভাব, প্রতিপত্তি এবং আবেদনের বিচারে এই সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড়। আমেরিকার বিশ্বসেরা যে বিশ্ববিদ্যালয়গুলো, আমেরিকা যে বিশ্বের অন্যতম না, প্রধান পরাশক্তি, সুপার পাওয়ার। আসলে আমেরিকাকে সুপার পাওয়ার বলা হবে না হাইপার পাওয়ার বলা হবে। আসলে আমেরিকা হাইপার পাওয়ার, সুপার পাওয়ার হলো চীন, সুপার পাওয়ার হলো রাশিয়া, সুপার পাওয়ার হলো ব্রিটেন, সুপার পাওয়ার হলো ইউরোপীয় ইউনিয়ন। আমেরিকা হাইপার পাওয়ার। সে যে এত বড় শক্তি হয়ে উঠেছে, এর পেছনে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। আমরা যদি ওআইসি ভুক্ত সবগুলো রাষ্ট্রের সাথে একটা তুলনা করি,
তাহলে আমেরিকায় জ্ঞান উৎপাদনের ক্ষমতা এবং জ্ঞানের মধ্য দিয়ে দুনিয়াকে প্রভাবিত করার ক্ষমতা আমরা ব্যাখ্যা করতে পারি। ওআইসির মধ্যে 57টি রাষ্ট্র আছে। 57টি রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 5000-এর মতো। ওআইসিভুক্ত 57টি রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 5000-এর মতো। এক আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 6000-এর কাছাকাছি। ওআইসিভুক্ত 57 রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 5000-এর মতো। শুধু শুধু আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 6000-এর কাছাকাছি। এই যে 5000-এর মতো বিশ্ববিদ্যালয় ওআইসিভুক্ত 57টি রাষ্ট্রে, এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে একটা বিদ্যালয়ও বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায় নাই। বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই 5000 বিশ্ববিদ্যালয়ের কোনোটাই স্থান পায় নাই। কিন্তু বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 45টাই আমেরিকায়। 45টাই আমেরিকায়। বিশ্বের সেরা প্রথম 10 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7 বিশ্ববিদ্যালয় আমেরিকায়। তাহলে বোঝা গেল সারা পৃথিবীকে যারা এক অর্থে শাসন করছে তারা জ্ঞানের দিক থেকে অন্যদের তুলনায় এত উচ্চে রয়েছে যে অন্যদের সাথে তাদের তুলনাই করা যায় না। আর তাদের দ্বারা সবচেয়ে বেশি শাসিত, নিষ্পেষিত, নিপীড়িত এবং শোষিত হচ্ছে যে মুসলিম জনগোষ্ঠী, মুসলিম দুনিয়া। এই মুসলিম দুনিয়া জ্ঞানের বিচারে, জ্ঞান চর্চার বিচারে বর্তমান দুনিয়ায় চালক যে জ্ঞান, বর্তমান দুনিয়ার যে চালক জ্ঞান, এই চালক জ্ঞানের বিচারে, চালক জ্ঞানের ক্ষেত্রে তাদের সাথে তুলনীয় হবারও যোগ্যতার মধ্যে নেই। তাদের সাথে তুলনায় রাখা যায় এই জায়গায় মানে তারা যেতে পারে নাই যে পুরা মুসলিম দুনিয়ার সাথে তুলনা করা হবে। শুধু আমেরিকার জ্ঞান চর্চার সাথে পুরা মুসলিম দুনিয়াকে কি করা হবে? তুলনা করা হবে। এই জায়গায় পুরা মুসলিম দুনিয়া যেতেই পারে নাই, যে তুলনারও যোগ্য হতে পারে নাই। আমি ওই জ্ঞানের কথা বলছি যে জ্ঞান বর্তমান দুনিয়ার চালক জ্ঞান। ফলে মানে যারা শাসন করছে, যারা হত্যা করছে, যারা ধ্বংস করছে, যারা শোষণ করছে, তারা শক্তি দিয়েই করছে। কিন্তু ওই শক্তিটা মূলত তাদের জ্ঞান, কৃতকৌশল, প্রযুক্তি সমস্ত কিছুর সমন্বয়। এবং সেখানে মোকাবিলার যে সক্ষমতা, যেহেতু এই পথ ধরে যেহেতু এটা হচ্ছে, ফলে মোকাবিলার যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জনে মুসলিমরা নিকটবর্তী সময়ে মানে যোগ্য হয়ে উঠবে এটাও আশা করা যাচ্ছে না। কারণ পার্থক্যটা এত বেশি যে এটাকে কাভার করার নিকটবর্তী কোনো রাস্তা নেই, এত বেশি। বিশ্বের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওআইসিভুক্ত 5000-এর মধ্যে একটাও জায়গা পায় নাই। 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুরস্কের একটা মাত্র বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে, সেটাও 199তম। 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে 199। এই যে আমেরিকার জ্ঞানের শক্তি, এই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে শ্রেষ্ঠ হয়ে উঠলো? এখানে জ্ঞান চর্চার, গবেষণা শ্রেষ্ঠতম একটা পরিবেশ। এই শ্রেষ্ঠ যে হয়ে উঠেছে, সবগুলো বিশ্ববিদ্যালয় তো আর শ্রেষ্ঠ না, তাদের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়গুলোর 20% শিক্ষার্থী ইহুদি সম্প্রদায় থেকে আসে। তার মানে কি, আমেরিকার শক্তির প্রধান যে জায়গাটা, সবচেয়ে বড় যে জায়গাটা, আমেরিকাকে আমরা সুপার পাওয়ার বলছি না, কি বলছি? হাইপার পাওয়ার।
হাইপার পাওয়ার করে তুলেছে যে জিনিসটা, যে সমস্ত জিনিসের মধ্যে প্রধান যে জিনিস সেটা হচ্ছে জ্ঞান, শিক্ষা, চিন্তা, সেখানে সবচেয়ে বেশি উপস্থিতি, যদিও জনসংখ্যার মাত্র 2% তারা, কিন্তু সেখানে তাদের উপস্থিতি 20%, 20%। তো এই যে মানে আমেরিকাকে বড় করে তোলা, আমেরিকাকে মানে পরাশক্তি হিসাবে যাকে বলে অপ্রতিদ্বন্দ্বী করে তোলা, এটা আমেরিকা তার ভৌগোলিক মানে অবস্থান দিয়ে কিংবা জনসংখ্যার হার দিয়ে কিংবা তার যে অন্যদের সাথে বন্ধুত্ব দিয়ে, এগুলো দিয়ে সেটা করছে তা না, সে তার কৃতকৌশল দিয়ে এটা করছে। আর এই কৃতকৌশল আসছে কোত্থেকে? জ্ঞান এবং গবেষণার ভেতর থেকে। এর হাল কারা ধরে আছে? এই 2%। এর হালটা ধরে আছে প্রধানত এই 2% মানুষ। আরেকটা দৃষ্টান্ত দেই, আমেরিকায় নোবেল লরিয়েট যারা নোবেল লরিয়েট, তাদের মোটামুটি 40%ই হচ্ছে ইহুদি, 40% ইহুদি। অর্থাৎ আমেরিকায় যারা নোবেল জয়ী তাদের 5 জনের মধ্যে একজন ইহুদি, 4 জনের মধ্যে একজন ইহুদি, যদিও তাদের জনসংখ্যার বিচারে তারা 2% মাত্র। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো প্রফেসররা ইহুদি। সবচেয়ে ভালো প্রফেসররা ইহুদি। আমেরিকার উত্তর পূর্ব উপকূলের 12টা বিশ্ববিদ্যালয়, এগুলো প্রধান বিশ্ববিদ্যালয়, এগুলো সবসময় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে। এগুলোকে একসাথে বলা হয় আইভি লীগ। আমেরিকার প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা হলো ব্রাউন ইউনিভার্সিটি, একটা হলো কলম্বিয়া ইউনিভার্সিটি, একটা হলো কর্নেল ইউনিভার্সিটি, একটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ডার্টমাউথ কলেজ, ইয়েল ইউনিভার্সিটি। এগুলোর সমন্বিত একটা নাম আছে যেটাকে বলে আইভি লীগ। এই ইউনিভার্সিটিগুলো প্রাচীন। যেমন ব্রাউন ইউনিভার্সিটি 1764 খ্রিস্টাব্দে জন্ম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটি 1754 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটি 1636 খ্রিস্টাব্দে। কত প্রাচীন। কিংবা প্রিন্সটন ইউনিভার্সিটি 1746 খ্রিস্টাব্দে। ইয়েল ইউনিভার্সিটি 1701 খ্রিস্টাব্দে। অনেক প্রাচীন, ঐতিহ্যবাহী, এবং এগুলো তার শ্রেষ্ঠত্ব, তার জ্ঞানের দুনিয়ায় তার প্রতিপত্তি প্রবলভাবে প্রচণ্ডভাবে ধরে রেখেছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে অভিজাত, এখান থেকে আমেরিকার মন্ত্রী বেরিয়ে আসেন, রাষ্ট্রপতি বেরিয়ে আসেন, আমেরিকার রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বেরিয়ে আসেন, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী বেরিয়ে আসেন, এবং কয়েক শতাব্দী ধরে এভাবেই চলে আসছে। এবং এখান থেকে যারা এসেছে তারা আমেরিকার জেলায় জেলায়, প্রদেশে প্রদেশে বহু ইউনিভার্সিটি তৈরি করেছে। এইভাবে শুধু এক আমেরিকায় কতগুলো ইউনিভার্সিটি? প্রায় এইভাবে। এগুলো হচ্ছে মাতৃ প্রতিষ্ঠান। আমেরিকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থার এগুলো হচ্ছে মাতৃ প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানে 2009 সালের একটা জরিপে দেখা গেছে যে আইভি লীগের অন্তর্ভুক্ত সবগুলো ইউনিভার্সিটির বিসিরা হচ্ছেন ইহুদি।
যদিও আমেরিকার জনসংখ্যার মধ্যে মাত্র 2% ইহুদি, কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের অবস্থান, ইহুদিদের প্রভাব, ইহুদিদের অর্জন, ইহুদিদের অবদান, ইহুদিদের অনুদান, অর্থায়ন, সমস্ত কিছু মানে বিপুল মাত্রায়, মানে এত বেশি, এত ব্যাপক যে এগুলোকে উপেক্ষা করার, অবহেলা করার তো কোনো সুযোগই নেই। এগুলো বাদ দিয়ে চলাটাও অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন। এইভাবে একটা রাষ্ট্রকে আমেরিকা যে পরাশক্তি হয়ে উঠল, এই পরাশক্তি হয়ে ওঠাটাকে সম্ভব করে তুলেছে এবং এর রাস্তা নির্মাণ করে দিয়েছে যারা, তাদের মধ্যে ইহুদিদের ভূমিকা, অবদান, অবস্থা এত বেশি, যাকে এড়ানোর কোনো রাস্তা নেই। ফলে তুমি এভাবে বলতে পারো না, ও মাত্র ৭৬ লক্ষ, এটা আবার কি? আমেরিকায় ইহুদিদের সংখ্যা মাত্র ৭৬ লক্ষ, ৭৫ লক্ষ বা ৭৬ লক্ষ, এটা আবার কি? না, সংখ্যা দিয়ে সব বিচার হয় না, শক্তি দিয়ে। এই সংখ্যা কত বড় প্রভাবক শক্তি হয়ে উঠেছে, কত বড় প্রভাবক শক্তি হয়ে উঠেছে তোমার কাছে সংখ্যা। তুমি এদেশে ৯৪% মুসলমান, এগুলো বাদ দিয়ে তোমার কোনো বক্তব্য হয় না। তো ৯৪% তাতে কি? তাতে কি? রুলিং পজিশনে কারা? এই ৯৪%, এটা একটা পরিসংখ্যানের মধ্যে বাস্তব, শক্তির জায়গায়, প্রভাবের জায়গায়, এটা কি না বাস্তব না? কে কার দ্বারা শাসিত হচ্ছে এবং ড্রাইভিং সিটে কারা বসে আছে? ফলে এই যে ইহুদিদের এই যে সংখ্যাটা, ইহুদিদের এই যে সংখ্যাটা, এই সংখ্যা, এবং এই সংখ্যা, যতটা সংখ্যা তার চেয়ে বেশি প্রভাব এবং শক্তি। এটা যতটা না সংখ্যা তার চেয়ে বেশি প্রভাব এবং শক্তি। একে অস্বীকার করার কোনো রাস্তা আমেরিকার সামনে বা আমেরিকার যারা ক্ষমতাসীন হয় তাদের সামনে এখন পর্যন্ত উন্মুক্ত না।